আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি সম্পর্কে যে ধরনের এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেই সম্পর্কে আজকে ভিডিওটি। আমি এর আগে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম অধ্যায় 2 থেকে, আর আজকের ভিডিওটি হলো অধ্যায় 4 সম্পর্কে। তো অধ্যায়টির নাম হলো জীবনী শক্তি। এই অধ্যায় থেকে আমাদের যে ধরনের এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা। তো প্রথমে দেখি, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জৈব শক্তি মানে বায়ো এনার্জি, যেটা জীবনী শক্তি। তো এখানে এটিপি এর পুনরূপ পরীক্ষা আসতে পারে, যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটিপি। তারপর আসতে পারে এডিপি এর পুনরূপ অ্যাডিনোসিন ডাইফসফেট। তোমাদের পৃষ্ঠা নম্বর 66 থেকে যে ধরনের কোশ্চেন এমসিকিউ আসতে পারে তোমরা দেখে নাও। এই যে ডিএনএর পুনরূপ কি, ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএর পুনরূপ রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদানগুলোর একটি হলো অ্যাডেনিন। অ্যাডেনিন কোন ধরনের ব্যাস? নাইট্রোজেন ব্যাস। তারপর তারপর 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন। তাহলে এডিনোসিন কত কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়? 5 কার্বন বিশিষ্ট, খেয়াল রাখবে। তারপর এখানে আর একটা আছে এএমপি, যে অ্যাডিনোসিন মনোফসফেট এএমপি। হ্যাঁ, 66 পর আমরা 67 পৃষ্ঠায় চলে যাই। 67 পৃষ্ঠা থেকে যে ধরনের কোশ্চেনগুলো থাকবে এমসিকিউ হিসেবে দেখে নাও। যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি। এই যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি, প্রায় 30.55 কিলো জুল শক্তি জমা থাকে। খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানে ছোট প্রশ্ন হিসেবে থাকে প্রায় সময়, যে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কাকে বলে, অর্থাৎ বায়োলজিক্যাল কয়েন অর এনার্জি কাকে বলে। এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। এবার আমরা আসি সালোক সংশ্লেষণ। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলা হয়। তারপর সালোক সংশ্লেষণ যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে সেটা অনেক পরীক্ষায় আসে, যে এটার নাম C6H12O6 হলো গ্লুকোজের সংকেত। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করে, উপস্থিত থাকে ক্লোরোফিল, আলো, গ্লুকোজ, পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। তারপরে এখানে অনেকগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কি? পাতার মেসোফিল টিস্যু। খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান ধাপ হলো পাতার মেসোফিল টিস্যু। বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে 0.3% কার্বন ডাইঅক্সাইড থাকে। এটা অনেক ইম্পর্টেন্ট, এই যে দাগানো আছে আগে থেকে, তোমরা দেখে নাও। তারপর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে খ নম্বরে তোমাদের আসতে পারে, যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি কেন? এটা প্রশ্নটা পড়ে নিবা। তারপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কে কত সালে বা কয়টি পর্যায়ে ভাগ করেছেন? 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। তাহলে কত সালে? 1905 সালে। নাম হলো ব্ল্যাকম্যান।
কয়টি প্রক্রিয়া পর্যায় ভাগ করেন? দুটি, একটা হলো আলোক নির্ভর, একটা হলো অন্ধকার নির্ভর। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান দুটি পর্যায়ে ভাগ করেন। কত সালে? 1905 সালে। এখন আমরা চলে যাব 69 পৃষ্ঠায়। যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে সেই সম্পর্কে। এখানে প্রথমে আমরা এটিপি সম্পর্কে এর পুনরূপ জানব, এডিনোসিন ট্রাইফসফেট, আর এনএডিপিএইচ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটিপি আর এনএডিপিএইচ। তারপরে এখানে আছে পিআই ইনঅর্গানিক ফসফেট। তাহলে এডিপির সাথে পিআই মিলে কি উৎপন্ন হয়? এটিপি। অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এডিপি প্লাস পিআই অর্থাৎ এডিনোসিন ডাইফসফেটের সাথে ইনঅর্গানিক ফসফেট বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? এডিনোসিন ট্রাইফসফেট। এখন এটিপি তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এখন আমরা আসলাম আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। সেগুলো হলো কেলভিন চক্র, হ্যাচ ও স্লাক চক্র এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। আলোক নিরপেক্ষ পর্যায়। তারপর প্রথম হলো কেলভিন চক্র বা সি3 গতিপথ। খুবই ইম্পর্টেন্ট, এখানে একটা প্রশ্ন আছে যে কত সালে কেলভিন নোবেল পুরস্কার পান? 1961 সালে। তো সি3 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো কেলভিন চক্র অর্থাৎ সি3 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ। তারপর হ্যাচ ও স্লাক চক্র বা সি4 গতিপথ। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ সেটা হলো পরীক্ষা আসে যে নিচে কোনটি সি4 উদ্ভিদ বা সি3 এরকম: ভুট্টা, আখ, ঘাসজাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারেন্থাস। এই প্রত্যেকটাই সি4 উদ্ভিদ পরিচালিত, সি4 গতিপথ। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। এখন আমরা 71 পৃষ্ঠায় কি ধরনের এমসিকিউ থাকে সেই সম্পর্কে আলোচনা করছি। সব একটু দেখো 71 পৃষ্ঠা। এই যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কোন আলোতে, মানে কতটুকু আলোর মধ্যে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি ভালো হয়? 499 মাইক্রন থেকে 480 এবং 680 ন্যানোমাইক্রন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এই তাপমাত্রা তোমরা মনে রাখবা। তারপর সালোক সংশ্লেষণ যে সংঘটিত হয় এর মধ্যে কিছু প্রভাব থাকে। এর মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রভাবকগুলো। একটা হলো বাহ্যিক প্রভাবক, একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিকে কারা কারা আছে এগুলো মুখস্থ করলে বাকিগুলো অভ্যন্তরীণ খুব সহজে তোমরা পড়তে পারো। বাহ্যিক আছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, তারপর পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। তো সালোক সংশ্লেষণের জন্য সর্বনিম্ন তাপমাত্রা 0°C কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রা 45°। তবে সালোক সংশ্লেষণ যে সবচেয়ে ভালো হয়, পরিমিত হয়, তার জন্য
যে নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন সেটা হলো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপমাত্রা হলো নির্দিষ্ট। তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 সেলসিয়াস বেশি হলে সালোকসংশ্লেষণ হার কমে যায়, অর্থাৎ এই 22 থেকে 35 মধ্যে থাকলে হচ্ছে ভালো হয়। পানি, অক্সিজেন, বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোকসংশ্লেষণ হার কমে যায়। তারপর অভ্যন্তরীণ প্রভাবক কারা কারা আছে একটু খেয়াল করো। ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। তোমরা অভ্যন্তরীণ প্রভাবক অথবা বাহ্যিক প্রভাবক যে কোনো একটা মুখস্থ করলে বাকিগুলো হয়ে যাবে। যে নিচের কোনগুলো অভ্যন্তরীণ প্রভাবক বা নিচের কোনটি বাহ্যিক প্রভাবক সেই সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে। জীবজগতের সালোকসংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে অনেক কিছুই লেখা যায়। তো এখান থেকে যে ধরনের অংশগুলো থাকতে পারে দেখো, বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95 আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033। জেনে রাখবে সবাই ভালো করে। চুয়াত্তর পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পাতাকে ক্লোরোফিল মুক্ত করার জন্য ইথাইল অ্যালকোহল সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে? কত পার্সেন্টেজ? 75। এবার শ্বসন আমরা চলে আসি। শ্বসন সম্পর্কে যে ধরনের এমসিকিউ থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি আমরা। শ্বসনের প্রকারভেদ। শ্বসন দুই প্রকার, সবাত শ্বসন, অবাত শ্বসন। তো সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, বাট অবাত শ্বসনে হয় না। তো একটু খেয়াল করে আমরা, যে শ্বসন বস্তু সম্পূর্ণভাবে জারিত হয় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলা হয়। তো এক্ষেত্রে বিক্রিয়াটি হলো গ্লুকোজ প্লাস 6 অক্সিজেন, বিভিন্ন এনজাইম, 6 কার্বন ডাইঅক্সাইড, 6 পানি, তারপর শক্তি 684 কিলো ক্যালোরি। সবাত শ্বসন প্রক্রিয়া এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় কতটি অণু কার্বন ডাইঅক্সাইড, কতটি অণু পানি, কতটি এটিপি উৎপন্ন? পরীক্ষা আসতে পারে যে তাহলে কি উৎপন্ন হয়? 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপর 6 অণু পানি উৎপন্ন হয় আর 38টি এটিপি উৎপন্ন হয়। তারপর অবাত শ্বসনে আমরা যদি আসি, একটু দেখি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। অবাত শ্বসনে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতি হয়, অক্সিজেন প্রয়োজন হয়, সেটা অবাত শ্বসন। তো অবাত শ্বসনে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে। বিক্রিয়াটা খেয়াল করো, গ্লুকোজ এনজাইম, ইথাইল অ্যালকোহল প্লাস পানি প্লাস শক্তি, কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি। তো কেবলমাত্র কিছু অণুজীবে, যেমন কোন কোন অণুজীবে অবাত শ্বসন হয়? ব্যাকটেরিয়া এবং ইস্ট। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর সবাত শ্বসন প্রক্রিয়ার যে গ্লাইকোলিসিস ধাপটা তোমরা দেখে নিতে পারো বাসায়। আমরা এখন 78 পৃষ্ঠায় আসছি। সবাত শ্বসন প্রক্রিয়া সাধারণত কতটি ধাপে হয়? 4টি ধাপে। গ্লুকোজের সংখ্যা C6H12O6, তারপর পাইরুভেট অ্যাসিডের সংখ্যা C3H4O3। এই ধাপে 4 অণু এটিপি এবং 2 এনএডিপি উৎপন্ন হয়। তারপর এসিটাইল কোয়ে। গ্লাইকোলাইসিস, যে এসিটাইল কোয়ে ক্রেবস চক্র।
ইলেকট্রন প্রবাহতন্ত্র। তোমার এই পুরা এই তিনটা অংশের একটা চার্ট আছে, সেই চার্টটা দেখতে পারো। এই যে এখন চার্ট দেখো, চার্ট দেখলে সহজ হয়ে যাবে। শ্বসনের পর্যায়ে গ্লাইকোলাইসিস, এখানে উৎপাদিত বস্তু কারা কারা, ব্যবহৃত বস্তু কারা, আর নিট উৎপাদন কারা। 2 ইউনি পারবিক অ্যাসিড, 2 ইউনি NADS প্লাস প্লাস 4 অণু ATP। ব্যবহৃত বস্তু হলো 2 অণু ATP, আর নিট উৎপাদন 6 অণু ATP, 2 অণু ATP। 79 পৃষ্ঠায় তোমরা দেখো এসিটাইল কোয়ে, 2 ইউনি এসিটাইল কোয়ে, 2 ইউনি কার্বন ডাইঅক্সাইড, 2 ইউনি NADS প্লাস H, 2 ইউনি পারবিক অ্যাসিড, 2 ইউনি কার্বন ডাইঅক্সাইড, 6 ইউনি ATP। আর ক্যাপস চক্রে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADS প্লাস H প্লাস 2 ইউনি FADH2, 2 ইউনি GTP, 2 ইউনি এসিটাইল কোয়ে, অণু 4 18 অণু ATP, 4 অণু ATP, 2 অণু ATP, মোট 38টি OTP এবং 6 অণু অক্সিজেন। এই তিনটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, যে 1 অণু NADS প্লাস H প্লাস বা NADS2 থেকে কত অণু ATP উৎপন্ন হয়? 3 অণু। 1 অণু FADH2 থেকে কত অণু উৎপন্ন হয়? 2 অণু। 1 অণু GTP থেকে কত অণু উৎপন্ন হয়? 1 অণু। দুটি ধাপে অবাধ শ্বসন হয়ে থাকে, অর্থাৎ অবাধ শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে অবাধ শ্বসন কয়টি ধাপে হয়ে থাকে? 2টি ধাপে। একটা হলো গ্লুকোজের সম্পূর্ণ জারণ, আর পাইরুভেরিক অ্যাসিড বিজারণ। শ্বসন প্রক্রিয়ার কয় ধরনের প্রভাবক থাকে? 2 রকমের। একটা হলো বাহ্যিক প্রভাবক, একটা হলো অভ্যন্তরীণ প্রভাবক। তোমরা এই প্রভাবগুলো মনে রাখবে, যে কোনো একটা প্রভাবক সম্পর্কে মনে রাখবে, হয় আভ্যন্তরীণ প্রভাবগুলো অথবা বাহ্যিক প্রভাবগুলো। তো বাহ্যিক প্রভাবগুলো হলো তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। আর অভ্যন্তরীণ হলো খাদ্যদ্রব্য, তারপর উৎসেচক, কোষের বয়স, অজীব লবণ, কোষের মধ্যস্থিত পানি। আচ্ছা, তাপমাত্রা দরকার হলো 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা শ্বসন হার কমে যায়। এই জন্য শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হলো এটা 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।